কারোর নাম উল্লেখ করে সরাসরি ফেসবুক লাইভ করা যায়? এই আইনজীবী কি বলছেন? আপনি ফেসবুক করেন বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া করেন, কারোর বিরুদ্ধে আপনার রাগ হলো বা কাউকে আপনার পছন্দ হলো না, অথচ কোথাও কাউকে আপনি অন্যায় করতে দেখলেন, তবে কি সেই ব্যক্তির নাম তুলে আপনি সরাসরি ফেসবুক লাইভ বা ফেসবুক পোস্ট দিতে পারেন? অথবা সেই ব্যক্তির নাম তুলে কি আপনি সরাসরি অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে পারেন? আইন কি বলছে? মঙ্গলবার এই বিষয়ে মতামত জানতে চাওয়া হলো বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী জ্যোৎস্না আগরওয়ালের কাছে। জ্যোৎস্না দেবীর জবাব, কেউ কারোর বিরুদ্ধে কোনো রকম যাচাই ছাড়া সরাসরি নাম উল্লেখ করে ফেসবুক লাইভ বা ফেসবুকে পোস্ট দিতে পারেন না। এমনকি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও কারোর নাম উল্লেখ করে পোস্ট দিতে পারেন না। এটা সাইবার নিরাপত্তা আইন লঙ্ঘনের পর্যায়ে পড়ে। এই বিষয়ে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন জ্যোৎস্না দেবী। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তার আগে জ্যোৎস্না দেবী বলেন, যেভাবে সাইবার অপরাধ বাড়ছে তাতে সকলকে সচেতন হওয়া দরকার। সাইবার অপরাধীরা নানা কৌশলে ওটিপি সংগ্রহ করে ব্যাংক থেকে মানুষের টাকা গায়েব করে দিচ্ছে। সাইবার অপরাধীরা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মেয়ে পাচার করছে, ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে। সাইবার অপরাধীরা কোনো নিরীহ মানুষের ছবি অশ্লীল বা বিকৃত করে সে নিরীহ মানুষকে ব্ল্যাকমেইলিং করছে। বহু মহিলা সাইবার অপরাধের শিকার। এই বিষয়ে আজ সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে জ্যোৎস্না দেবী জানান। প্রসঙ্গত, জ্যোৎস্না দেবী স্বেচ্ছাসেবী সংস্থা সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি শাখার সহ-সভাপতি। তিনি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির আজীবন সদস্য। তাছাড়া তিনি উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের সাধারণ সম্পাদিকা, মহানন্দা বাঁচাও কমিটির প্রধান নেত্রী। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত জ্যোৎস্না দেবী। নারী দিবস, আপনারা জানেন যে আন্তর্জাতিক নারী দিবস, এটা শুরু হয়েছিল যে মহিলাদের সমান অধিকার নিয়ে, এবং যে মানে কাজ করতে গেলে তার যে বেতন ভিত্তিক ডিসক্রিমিনেশন ছিল সেটা যাতে না হয় সেই আন্দোলন থেকে শুরু। তারপরে 1911 সনে এই মানে এটা প্রাধান্য পায় যে ইন্টারন্যাশনাল যে নারী দিবস সেটা, তারপর রাশিয়া, আমেরিকা, ভারতবর্ষ সব জায়গাতে এটা একটা ইউনাইটেডলি ইউএনও একটা ডিসিশন নেয় যে আন্তর্জাতিক নারী দিবস করার ব্যাপারে, এবং সেটা কোডিফাইড করে আর কি। তো আমরা জানি যে স্পেশালি নারী দিবস বলে কিছু নেই, কারণ কি বলেন যে মায়েদের আর কি, মহিলাদের প্রতিটা দিনই হচ্ছে নারী দিবস। কারণ তাদের একঘেয়েমি কাজকর্ম, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম, রান্নাবাড়ি, ছেলে মেয়ে মানুষ করা, তারপরে তাদেরকে নিজেদের কাজে যাওয়া, কাজকর্ম করে দিয়ে তারপর বাড়িতে এসে তাদের সাংসারিক কাজকর্ম রোজ দিন, এটার মধ্যে কোনো ডিসক্রিমিনেশন কিছু নেই আর কি। কিন্তু আর আমরা যেটা জানি যে ইকুয়ালিটি বিফোর ল, মানে আইনত মহিলাদের সমান অধিকার হওয়া উচিত, এবং সেখানে পুরুষ মহিলা সবাই সমান মিলে একরকম কাজ করবে। কিন্তু সেটা আমরা দেখিনি, কারণ কি যার জন্য এখন নতুন শব্দ হয়েছে মেয়েদের ক্ষেত্রে হোম মেকার, যে অনেক সময় হোম ইঞ্জিনিয়ার, যে তারা যারা বাড়ির কাজ করেন আর কি, তাদের জন্য এইটা একটা নতুন স্লোগান যে তাদেরকে হোম মেকার বলা হয়। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে হোম মেকার যারা আছেন, যারা বাইরে কাজ করেন না, তাদের তো আরো মানে বলতে গেলে তাদের হাজবেন্ডরা যদি অসুস্থ হয়, যদি মেয়েরা যদি অসুস্থ হয়, তাদের কিন্তু এক কাপ চা বানানোর লোক নেই, তাই কি না? কাজে সেই জায়গাটায় আমরা ওই জন্য বলি যে স্পেশালি একদিন মহিলা দিবস করে, নারী বর্ষ করে কোনো লাভ নেই। কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে যে স্বাবলম্বী হতে হবে। প্রতিটা মেয়েকে, মহিলাকে নিজের পায়ে যদি না দাঁড়ায়, নিজেরা যদি স্বাবলম্বী না হয়, তাহলে তাদের সম্ভ্রম পাওয়াটা খুব মুশকিল। এবং যতক্ষণ একটা মেয়ে মানে স্বাধীনতা, তার ফিনান্সিয়াল স্বাধীনতা যদি না আসে, তার কিন্তু মূল্যবোধ অতটা আসে না। বাড়িতেও একটাই কিন্তু ক্রাইসিস থাকে যে সে ইনকাম করে না, এবং যেহেতু ইনকাম করে না, ওকে 10 টাকা হলে ওর হাজবেন্ডের কাছে চেতে হয়। হাজবেন্ডের কাছে চেলে বলবে তোমার শাশুড়ি মার কাছে নাও, শাশুড়ি মা বলবে তোমার হাজবেন্ডের কাছে নাও। এই চক্করের মধ্যে সে ঘুরতেই থাকে। ওয়ার্কিং লেডি যারা আছে তারা দুয়ে থুয়ে কিছু বাড়িতে দেয়, সংসারে দেয়, কিছুটা নিজেদের পার্সোনাল কিছু খরচার জন্য রেখেও তারাও এই ক্রাইসিসের মধ্যে থাকে, কিন্তু কম্পারেটিভলি কম থাকে। কাজে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রথমে মেয়েদের স্বাবলম্বী হতে হবে, এবং তাদের যদি মান সম্মান
কিছু থাকে, তাহলে দান না নিয়ে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে ইনকাম করে দেখাতে হবে যে সে স্বাবলম্বী, কারো দয়াতে সে বাঁচে না। তো সেই জন্যই আর কি আমার কথা হচ্ছে যে মেয়েরা যদি স্বাবলম্বী না হয় তাহলে তার কিন্তু মানে সারা জীবনের দুর্ভোগ, যেটা আগে পুরোনো যুগ থেকে চলে আসছে, সেই জায়গাটায় কিন্তু চলতেই থাকবে। এইটা একটা গেল একটা দিক। আর একটা দেখছি যে এখন বেশি স্বাবলম্বী হতে গিয়ে আমাদের সমাজটা অবক্ষয় গেছে। দেখবেন আপনারা এখন যে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে, অনেকেই আছে দেখবেন রাত নেই বেরাত নেই, রাত 11টা 12টা রাস্তাঘাটে আড্ডা মারছে, কোনো ঠিকানা নেই। কেউ সিগারেট খাচ্ছে, তো কেউ ড্রিঙ্কস করছে। মানে সমাজে বাঁচতেই গেলে যে মহিলাদের যে অনেক বাধা বিপন্ন থাকে, সেই দিকে নজর নেই। কারণ একটা পুরুষ মানুষ, একটা ছেলে কিন্তু কোনো ক্রাইসিস ফিল করতে হয় না, কিন্তু একটা মেয়ের সঙ্গে কিন্তু যে কোনো দুর্ঘটনা হলেই তাকে কিন্তু অনেক ক্রাইসিস ফেস করতে হবে। সামাজিক হোক, অর্থনৈতিক হোক, ফিনান্সিয়াল যেটা আমরা বলি, অর্থনৈতিক যেটা, তারপরে শারীরিক হেলথ নিয়ে অনেক কিছু আছে, কিন্তু সেটা হচ্ছে মেয়েদের নিজেদের শরীর সম্বন্ধে সেই স্ট্রাকচারটা জানা উচিত তাদেরকে, যে তারা যত্রতত্র যেখানে খুশি সেখানে কিন্তু সবকিছু কাজ করতে পারে না। কিন্তু ইদানিং আমরা দেখছি, আপনারা হয়তো দেখেছেন অনেক, যে রাস্তাঘাটে প্রচুর ছেলে মেয়ে, তাদের কোনো হুঁশ নেই তারা কোথায় পড়ে আছে। তারা বাড়িতে আছে না বাড়ির বাইরে আছে, না পার্কের রাস্তায় আছে, কিছু নেই। এবং বলতে গেলে মুখ ঝামটা দেয় যে আপনাদের কি দরকার আছে বলার, আমার যেটা খুশি আমি সেটা করব। তো এইটাও আবার নারী স্বাধীনতা না। কারণ নারী স্বাধীনতা আজকে আমরা যখন বলতে যাচ্ছি যে নিজেদের সম্ভ্রম নিয়ে বাঁচতে হবে, সেই জায়গাটায় যদি আজকে বাড়ির মেয়েরা মহিলারা যদি এরকম করে খুব আজে বাজে কাজ করে, তাহলে কিন্তু সমাজটা টিকবে না। এবং সমাজে কিন্তু আমরা যার জন্য বলছি সামাজিক অবক্ষয় অলরেডি এমন ভাবে শুরু হয়ে গেছে, যেখানে বিদেশি যারা আছে, ধরুন আমেরিকা যা আছে ওরা কনজারভেটিভ ইয়ে, আমাদের ভারতবর্ষ কিন্তু যেখানে কনজারভেটিভ আমরা পছন্দ করি না, কিন্তু তার মধ্যেও সামাজিকতার মধ্যেও যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সমাজ ব্যবস্থা থাকবে, সেই দিকে কিন্তু আমাদের নজর দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখছি সেই জায়গাটায় আমরা মানে পিছিয়ে পড়ে যাচ্ছি। এগুলো গেল একটা। এবার আইনের দিক থেকে যদি আমরা দেখছি যে আজকাল মানে সাইবার একটা সমস্যা, মোবাইল, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এবং সেখানেও সাইবার ক্রাইমের শিকার হচ্ছে অনেক মহিলা। সাইবার অপরাধীরা, আমরা অনেক খবরাখবর অভিযোগ পাই যে নানান ফাঁদ পেতে মেয়েদেরকে পাচার করছে, বা কোনোভাবে রেপের শিকার হচ্ছে, বা অন্য কোনো রকম ভাবে সাইবার, বা কারোকে ব্ল্যাকমেইল করছে, মিথ্যা মিথ্যা তার নামে ছবি সাজিয়ে দিয়ে নানান রকমের ব্যাপার হচ্ছে। এই সাইবার সচেতনতা, সাইবার ক্রাইম, সেটা নিয়ে কি বলবেন? মেয়েরা কিভাবে শিকার হচ্ছে? অ্যাকচুয়ালি যে বললাম যেটা, যে মেয়েরা বেশি স্বাধীনতা, মানে স্বাধীনতা দেওয়ার কারণে মানে আসল রূপটাকে তারা খুঁজে পাচ্ছে না, যে তারা কাদের চক্করে পড়বে। এবং এই করতে গিয়ে অনেকেই পড়াশোনা করছে, অনেকে হয়তো অল্প পড়াশোনা করছে, কিন্তু কি করছে সবার একটা ধারণা হয়ে গেছে যে যেখানে অ্যাড দেখছে সেখানে অ্যাপ্লাই করছে চাকরির জন্য, এবং সেখানে হয়তো বলছে যে আপনারা এত টাকা দিন, আপনার মোবাইলে ওটিপি আসবে, এবং সেই ওটিপি আপনারা শেয়ার করবেন, আপনাকে আরেক মহিলা ফোন করবে, তারপরে তার কাছ থেকে আপনাকে চাকরির জন্য সবকিছু করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তার জন্য কি হচ্ছে, হয়তো একটা ফিসও নিয়ে নিচ্ছে। নেওয়ার পরে দেখা যাচ্ছে যে তারা যখন সেই নাম্বারগুলো থেকে ওটিপি সবকিছু দেওয়ার পরে সেই সাইটটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু সেই টাকাটার জন্য, চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে। উল্টা দেখা যাচ্ছে অ্যাকাউন্ট থেকেও টাকা চলে যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এবং এই টাকাটা এইভাবে দেখা যাচ্ছে যে অনেক এডুকেটেড মানুষ যারা,
তারা ভাবছে যে আমরা এটাকে লুকিয়ে রাখি, কিন্তু তাতে সমাজেরই ক্ষতি হচ্ছে। মানে সাইবার ক্রাইম। হ্যাঁ, এইটা। এবং যারা আমাদের কাছে আসে আমরা তাদেরকে বলি যে আপনারা এই যে টাকাটা গেল, এই যে আপনার ওটিপি নিয়েছে, আপনি এই যে যারা যারা ফোন নাম্বারগুলো ফোন করেছে, এই ফোন নাম্বারগুলো তো ক্লোজ হয়ে গেছে। আপনারা সাইবার ক্রাইমে যান, এখানে শিলিগুড়ি থানার পাশে সাইবার ক্রাইমের একটা সেকশন করা আছে, সেখানে গিয়ে আপনারা একটা এফআইআর লজ করুন। যে এফআইআর এর মাধ্যমে সেখানকার যে পুলিশ প্রশাসন আছে তারা এইটা ট্র্যাক করবে, করে নিয়ে খুঁজে বার করবে যে এই মোবাইলটা কোথায় আছে, আর কারা কারা কোন অ্যাসোসিয়েশনের সঙ্গে ইনভলভ, এবং যারা এই যে ফোনগুলো করছে কিভাবে করছে, সেইভাবে করে কিন্তু তাদের ডিউটি হচ্ছে সাইবার ক্রাইমে যে এই যে অন্যায়গুলো হচ্ছে মানুষের সঙ্গে। তারপরে যেটা আপনি বলছেন ট্রাফিকিং হচ্ছে, যেটা অনেক সময় আপনারা দেখবেন আজকাল প্রায় ট্রেনে কিন্তু ম্যাক্সিমাম ইয়েটা ট্রাফিকিংটা হচ্ছে, অনেকগুলো মেয়েকে একসঙ্গে নিয়ে যাচ্ছে, কি ফ্লাইটেও হচ্ছে, যারা বাইরে দুবাই টুবাইতে নিয়ে যাচ্ছে তারা কিন্তু এইভাবে তাদেরকে হ্যাঁ ফেক অ্যাকাউন্ট করে নিয়ে ট্রাভেল এজেন্সির মাধ্যমে অনেক টাকা স্যালারি দিবে, এই মাধ্যমে নিয়ে গিয়ে তারা চলে যাচ্ছে এবং তাদের কিন্তু খুঁজে পাচ্ছে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব করছে। হ্যাঁ, সেটা আপনারা দেখেছেন যে অনেকেই আছে যে বন্ধুত্ব করছে একটা ফোন নাম্বার দিয়ে, তারা ছবিটাকে সেটা অন্য ছবি লাগিয়ে, তারপর যদি কেউ তাদের ট্র্যাপে পড়ছে না তাহলে তাদের নামে উল্টা পাল্টা ছবি বিকৃত করে সেটা দিয়ে এমন ভাবে মিডিয়ায় দিয়ে দিচ্ছে যে সেই মেয়েটি হোক, সে তখন কি হচ্ছে এইসব দেখে একটা মানে মেন্টাল ডিজিজ সাইকোলজিক্যাল প্রবলেমে ঘুরছে, এবং ঘুরে সে কি করে দেখছেন আজকাল সুইসাইডের হার বেড়ে গেছে। এবং যখন সুইসাইড গুলো করছে, ইভেন মানে মোবাইল গুলোকে অন করে দিয়ে সেই সিনটা শুদ্ধ দিয়ে আজকালকার দিনে সেই সুইসাইড গুলো করছে, যে কিভাবে হ্যাং হচ্ছে। তো আর দেখবেন নদীতেও আজকাল, পুকুরে হোক যেখানে হোক, আজকাল কিন্তু সুইসাইডের হার অনেক বেড়েছে, যেটা আমরা দেখিনি। কারণ এগুলো কিন্তু সবকিছু মিলেই দেখা যাচ্ছে যে সাইকোলজিক্যাল সাইবার অপরাধের শিকার হচ্ছে তারা। তারা অনেকটা কি ভাবছে হয়তো যে এই কাজটা করলে আমি হয়তো এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবো, এবং এই ইনকামের দৌলত মানে খুঁজতে গিয়ে তারা এই যে এই মানে এদের সাইবার ক্রাইমের অপরাধীদের ওদের চক্করে পড়ে গিয়ে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এরা কি পারে, কেউ কি কারো বিরুদ্ধে সরাসরি সোশ্যাল মিডিয়ায় কারো নাম উল্লেখ করে? এটা তো পারে না, কারণ ব্যাপারটা হচ্ছে ধরুন আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে যারা মিডিয়াতে করছে, ধরুন ফেসবুকে করছে, সেখানে মিডিয়া খুঁজে করতে পারছে না, কিন্তু যেখানে লাইভ করছে সেখানে তাদের তো খোঁজা উচিত যে যার নামে দিচ্ছে সেটা সত্যি ঘটনা কিনা, এবং তার লাইভটা যদি কেড়ে নেওয়ার অধিকার কারণই। আজকে ধরুন আমার নামে কিছু কেউ লিখলো, তা আমার কাছে তো জানা উচিত, এবং যারা লাইভ করছে তাদেরও জানা উচিত যে এই মানুষটার নামে এগুলো করা হচ্ছে, এ তো এরপরে দেখা যাবে এ সুইসাইড করবে, কারণ এর সাইকোলজিক্যাল প্রবলেম হবেই। কারণ ও দেখবে যে আমি একটা ট্র্যাপে পড়ে গেছি এবং আমার মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, আমার বাচ্চার অধিকারটাই শেষ করে দিল। তো এই জন্য আমাদের তখন যে কেউ যার বিরুদ্ধে মানে মানে লাইভ করতে কি পারে? আইন কি বলছে? পারে না, এটা করা উচিত না। আপনারা তো দেখেছেন না, বারবারই যার জন্য এফআইআর লজ হচ্ছে, যে কেউ কারো নামে কিছু করলে এফআইআর লজ হচ্ছে, এবং পুলিশ প্রশাসনকে দিয়ে তাদেরকে ধরপাকড় গুলো করা হয় আর কি। এবং প্রশাসনকে উদ্যোগী হতে হবে এইসব ক্ষেত্রে, যখনই এরকম মানে আজগুবি গল্প কারো নামে আর কাউকে ট্যাপে ফেলার জন্য করবে, কারণ এটাও একটা লেনদেনের হিসাব, যে আমি যদি কারো নামে কাউকে ট্যাপে ফেলি এবং তার কাছে ডিমান্ড করি, যেটা আগেকার দিনে আমরা দেখতাম যে বড় বড় ব্যবসায়ী কি ভালো কোনো বড় ঘরের ছেলে মানে বাচ্চা
তাকে তুলে নিয়ে যেত এবং নিয়ে গিয়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে ছাড়ানো হতো, না হলে বাচ্চাটাকে হয়তো লাইফ শেষ করে দিত। তো এখন তো সেই জমানাটা নেই, এখন সঙ্গে সঙ্গে মিডিয়ার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে যে আমার ছেলে কি আমার মেয়ে কোথাও হারিয়ে গেছে খুঁজে বার করা, যার জন্য এখন কিছু মেন্টাল ডিজিজের মাধ্যমে তাদেরকে আজকে এই যে ব্ল্যাকমেলিং গুলো করা হচ্ছে এবং সাইবার অপরাধ এগুলো যেগুলো আছে এখন এগুলো মেন্টাল ডিজিজ হয়ে গেছে। এবং আপনারা দেখবেন যে কোনো সাইকোলজিস্টের কাছে গিয়ে যে প্রচুর এরকম ছেলেমেয়েরা আছে যারা সাইকিয়াট্রিকের কাছে বসে আছে, কারণ তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, মোবাইলের থেকে, নেটওয়ার্ক থেকে, ফেসবুক থেকে। কারণ এখানে অনেক উল্টাপাল্টা বন্ধু বান্ধব হচ্ছে। আমরা বলি না যে রাবণ সীতাকে হরণ করেছিল ছদ্মবেশে, কিন্তু এইখানে রাবণ আমার ঘরের পাশেই আছে। আমার বাড়ির মেয়ে কত বড় হলো, কি পড়াশোনা করছে, কোথায় যাচ্ছে, সে রাবণ খোঁজ রাখছে। কিন্তু কাজে আমার বাড়ির পাশে রাবণকেই আমার দেখে রাখতে হবে যেন এ আমাকে ট্র্যাপ না করে।